হোয়াটসঅ্যাপ কিউট বাডিজ, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আরো একটা কোরিয়ান মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আমরা সরাসরি এক্সপ্লেনে চলে যাই। তো মুভিটা যখন শুরু হয় আমরা সাউথ কোরিয়া একটা ব্যস্ত শহর দেখতে পাই। এরপর আমরা মুভির মেল লিড ক্যারেক্টার সিয়ং জোকে দেখি। সে একজন দালালের সাথে বাসা দেখতে এসেছে। সিয়ংজুর একটা চিপ বাসা দরকার, যেখানে অল্প টাকায় থাকা যাবে এমন একটা বাসা হবে। তবে এই বাসার অবস্থা একটু বেশি খারাপ। ওয়াশরুমটা তো অনেক বেশি ছোট, কোমরে বসলে পা দেওয়ালে লেগে যায়। তবুও জু দালালটাকে বলে যে ভাড়া একটু কমানো যাবে কিনা। দালাল জানিয়ে দেয় ভাড়া কম বেশি তার হাতে নেই, এটা বাড়িওয়ালার উপর ডিপেন্ড করছে। এর থেকে কম টাকায় বাড়ির ভাড়া পাওয়া যাবে না, এই জন্য সে সেখানেই থেকে যায়। পরদিন সে তার বন্ধুদের সাথে বাসা মালপত্র তুলে প্রথম সে একটা ফ্রেন্ডের সাথে মেস্ট্রেসের ভেতরে আনে। আর ওই ফ্রেন্ড তাকে বলে একটু ওয়াশরুমে যাবে, কিন্তু সিয়ংজু তাকে যেতে দেয় না, কারণ তার ফ্রেন্ডটা একটু মোটা সোটা, সে ওয়াশরুমে সিটে ফিট হবে না। এরপর বাকি দুইটা ফ্রেন্ড কিছু মালপত্র নিয়ে আসে। এরপর চার বন্ধু মিলে একসাথে খাওয়া দাওয়া করে। আমরা জানতে পারি সিয়ংজু একজন সিঙ্গার। সে একটা গানের রিয়েলিটি শোতে অংশ নিয়েছে। প্রথম ধাপ পেরিয়ে সে এবার দ্বিতীয় ধাপে উঠেছে। এখান থেকে সে সেকেন্ড কম্পিটিশনে প্রিপারেশন নিবে। এরপর সে ঘুমিয়ে পড়ে, কিন্তু একটা শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। এরপর সে একটা মেয়ের কান্না শুনতে পায়। তার মনে হয় রুমে কোনো মেয়ে ভূত রয়েছে। প্রথমে সে খুব ভয় পায়, এরপর সাহস করে বলে ভূত বলতে কিছু নেই, সব মানুষের কল্পনা। এরপর সে খাট থেকে নেমে বলতে থাকে এমন, কিন্তু কান্নার শব্দ যেন থামছেই না। তখন সে ভয়ে বাসা থেকে বের হয়ে যায়। আর এরপর কিছুক্ষণ রাস্তার পাশে বসে থাকে। তারপর সাহস করে আবার বাসার ভেতরে যায়। গিয়ে ভূতের সাথে কথা বলার চেষ্টা করে সে ভূতকে সরি বলে এবং বলে যে আমি এখানে নতুন, যদি কোনো ভুল করে থাকি তাহলে আমি সরি। তার এসব কথা পাশের বাসার মেয়েটা শুনে ফেলে। তার নাম হচ্ছে রানী। সিয়ংজু ওই ভূতটাকে বলে তার সামনে আসতে, সে তাকে মুক্তি দিয়ে দিবে। এমন সময় ভূতটা হাসতে শুরু করে। সিয়ংজু মনে হয় দেওয়ালের ভেতর থেকে হাসির শব্দ আসছে। সেভাবে ভূতটা হয়তো দেওয়ালের ভেতরে থাকে, তাই সে হাতুড়ি দিয়ে দেওয়ালটা ভাঙতে যায়। সে যেই না দেওয়ালে একদম বাড়ি দিবে, তখন দেওয়ালের ভেতর থেকে একটা ভূত বের হয়ে আসে, একটা মেয়ের ভূত। চেহারাটা অনেক বেশি ভয়ানক। ভূত দেখে সিয়ংজু জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে। সে দেওয়ালের কাছে গিয়ে বলে আজকে অনেক রাত হয়ে গিয়েছে, আমার ঘুম পাচ্ছে, আমি তোমাকে কালকে মুক্তি দিয়ে দেব। তার এমন কাণ্ড কারখানা দেখে রানী একদম অবাক হয়ে যায় এবং তাকে পাগল মনে করতে থাকে। এরপর সিয়ংজু খাটে ঘুমানোর সময় পায় না, আর সাহসও পায় না। এরপর সে দেওয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সে দেওয়াল ভাঙতে নেয়, তখন রানী জোরে চিৎকার দেয়। ভয়ে সিয়ংজু হাত থেকে হাতুড়ি পড়ে যায়। এরপর আমরা জানতে পারি গতকাল রানী তাকে ভয় দেখিয়েছে। ভয় দেখানোর কারণ একটু পরে আমরা জানতে পারবো। সিয়ংজু ভয় জিজ্ঞেস করে যে কে তুমি। তখন রানী বললে যে আমি তোমার প্রতিবেশী আর আমি একজন মানুষ। আমি আগে বুঝতে পেরেছিলাম তুমি আস্ত একটা গাধা। সিয়ংজু বলে তুমি আমাকে অনেক ভয় দেখালে কেন? মেয়েটা বলে আমাদের মাঝের দেওয়ালটা অনেক পাতলা, তাই তোমার বাসায় কোনো শব্দ করলে আমার বাসায় অনেক জোরে শোনা যাবে, তখন আমার কাজে ডিস্টার্ব হবে। আমার কাছে ডিস্টার্ব হলে এটা আমি পছন্দ করব না, তাই আমি তোমাকে ভাগাতে চেয়েছিলাম। আর একটা মজার ব্যাপার হলো তারা দুজন কিন্তু আলাদা বাড়িতে থাকে, মানে দুইটা বাড়ির মাঝখানে কমন দেয়াল এটা, এই জন্য বাড়িওয়ালারাও এটা ঠিক করে না। আর দুই বাড়িওয়ালার মধ্যে সম্পর্কও ভালো না, তাই কেউ বাসা ভাড়া নিলে রানী তাদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। এসব শুনে সিয়ংজু তাকে সাইকো বলতে থাকে। আর রানী বলে তুমি একটা পাগল, পাগল না হলে কি কেউ এই বাসায় থাকে? এত ছোট একটা ওয়াশরুম পা রাখার জায়গা হয় না? ব্যাপারটা একটু গায়ে লাগে সিয়ংজুর। সে বলে কে তোমাকে বলো ছোট ওয়াশরুম? এই বাসার ওয়াশরুম অনেক বড়। সে আরো বলে দালালরা তাকে শব্দের ব্যাপারে কিছু বলেনি, সে এখানে যত ইচ্ছা তত শব্দ করতে পারবে। সিয়ংজু রানীকে একটা ভালো বুদ্ধি দেয়। সে বলে আমরা চাইলে পালাবদল করে কাজ করতে পারি, তুমি কিছুক্ষণ কাজ করবে, এরপর আমি কিছুক্ষণ কাজ করব। কিন্তু মেয়েরা রাজি হয় না। এতে সিয়ংজু অনেক রেগে যায়। সে রানীকে জ্বালানোর জন্য জোরে গিটার বাজানো শুরু করে দেয়। রানীও কম যায় না, সে সিয়ংজুকে ডিস্টার্ব করতে মিক্সচার অন করে ফেলে। এরপর তো বলতে থাকে কম্পিটিশন শুরু হয়ে গিয়েছে, কে কাকে কত বেশি চালাতে পারে সেটার একটা কম্পিটিশন আমরা দেখতে পাই। সিয়ংজুর ঘুমের টাইমে রানী অনেক বেশি শব্দ করে কাজ করত, আর মেয়েটা ঘুমাতে গেলে সিয়ংজু গান গিয়ে বসতো। প্রতিশোধ নিতে রানী পরের দিন দেওয়াল থেকে বেলুন ফাটায়, এতে সিয়ংজু ঠিকমতো খাবারও খেতে পারে না। এরপর সে তার বদলা নেওয়ার পালা। ওই দিন সারা রাত এবং সারাদিন সে গিটার বাজাতে থাকে। মেয়েটার কাজ ঘুম সব একদম নষ্ট হয়ে যায়। এটার উত্তরে রানী 3D প্লেয়ার দিয়ে হরর সাউন্ড বাজায়। এটা শুনে সিয়ংজু বেশিক্ষণ রুমে থাকতে পারে না, সে ভয়ে রুম থেকে বের হয়ে যায়। এরপর সে একটা মেশিন নিয়ে আসে। এই মেশিনটা কয়েক সেকেন্ড পর পর একবার করে টিক করে শব্দ করে। সিয়ংজু সেটাকে দেয়ালের কাছে এসে রেখে দেয়। রানী মনে করে এই শব্দে কি আর বিরক্ত হবে, কিন্তু বারবার টিক শব্দে একসময় সে ঠিকই বিরক্ত হয়ে যায়, এমনকি ভালোভাবে ঘুমাতেও পারে না। ঘুমাতে না পেরে রানী পাগলের মতো হয়ে যায়। সে সিয়ংজুকে বলে আমি হেরে গিয়েছি, এখন আমার পালা, কাজ করতে পারলে খুশি।
এখন তো তুমি খুশি তাই না? এখন এই অত্যাচার বন্ধ করো। তারা 4 ঘন্টা পারাপ করবে, এভাবে তারা ডিসাইড করবে যে 4 ঘন্টা একজন কাজ করবে আর ওই 4 ঘন্টা শেষ হলে আরেকজন কাজ শুরু করবে। এভাবে কিছুদিন ভালোভাবে কাটে। একদিন সিয়ংজুর ফ্রেন্ডরা আসে। সিয়ংজু রানীকে বলে তুমি চিন্তা করো না, রাতের আগে আমি ওদের বাসায় পাঠিয়ে দেব। সে তার ফ্রেন্ড জিহুকে বকাও দেয় এজন্য, কেন তারা না জানিয়ে এভাবে চলে এসেছে। কিন্তু অনেক রাত হয়ে গেলেও তার ফ্রেন্ডরা যায় না। এতে রানী অনেক বিরক্ত হয়েছে এবং জোরে চিৎকার করতে থাকে। পরের দিন সকালে সিয়ংজুর ঘুম ভাঙে, তার মাথা অনেক ব্যথা করছে। রানী তখন বলে তোমার মাথা ব্যথা করবে না তো কার মাথা ব্যথা করবে? তোমার সবগুলো বন্ধুর ভালো জব আছে, তোমার কি আছে? এটা শুনে সিয়ংজু একটু অবাক হয়ে যায়। সে কিভাবে জানলো তার ফ্রেন্ডের জবের কথা? তখন সিয়ংজু গত রাতের কথা মনে পড়ে। গত রাতে রানী বিরক্ত হয়ে চিৎকার করেছিল। তখন তার ফ্রেন্ডরা মনে করে বাসায় হয়তো সত্যি ভূত আছে। তারা মাতাল অবস্থায় ভূতের কাছে প্রেয়ার শুরু করে। তখন তারা নিজেদের ব্যাপারেও ভূতের সাথে বলতে থাকে। আর এভাবে রানী তাদের জবের সম্পর্কে জানতে পেরে গিয়েছিল। সিয়ংজু বুঝতে পারে মেয়েটা অনেক রেগে আছে। সে চুপচাপ বাসা থেকে বের হয়ে যায়, জিহুর শপে যায়। সে জিহুর কাছে জানতে চায় তারা কিভাবে রাগ কমাবে, যেহেতু রানী অনেক রেগে রয়েছে। জিহু তাকে সরি বলতে বলে, তাই বাসায় এসে সিয়ংজু তাকে সরি বলে। সাথে এটাও বলে যে 2 দিন পর তার এই অডিশন রয়েছে, তাই আজকে তারা তার পাল্লা করে করবে, মানে একজন কাজ করবে আরেকজন অফ করবে, এভাবে চলবে। পরের 2 দিন রানী নিজের মতো কাটাতে পারবে। রানীও রাজি হয়ে যায়। হঠাৎ রানীর একটা কথা মনে পড়ে, গতকাল রাতে সে তাদের সব কথা শুনতে পেরেছিল। সিয়ংজু মাতাল অবস্থায় তাকে বলেছিল সিয়ংজু তাদের একটা গানের ব্যান্ড ছিল, কিন্তু আস্তে আস্তে সবাই ব্যান্ড ছেড়ে দেয়। তবে সে এখন গিভ আপ করেনি, সে গান গেয়ে নিজেকে প্রমাণ করতে চায়। এসব ভাবতে ভাবতে রানী কাজ করছিল। এমন সময় একটা টুল বক্স তার পায়ের উপর পড়ে, এতে তার পা কেটে রক্ত বের হয়। এমন শব্দ শুনে সিয়ংজু সেটা শুনতে পায় এবং এরপর আসে এবং বলে যে তুমি ঠিক আছো তো, তোমার কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো। রানী তখন তাকে কিছুই বলে না। রাতের বেলা সিয়ংজু একটা বিয়ের পার্টিতে যায়, সেখানে তার ফ্রেন্ডরাও ছিল। সে সেখানে তার এক্স গার্লফ্রেন্ড হেজিকে দেখতে পায়। হেজি তাকে জানায় বিয়ে হবে। সিয়ংজু তাকে কনগ্রেটস জানায়, খুব নর্মাল থাকা ট্রাই করে, কিন্তু সে বেশিক্ষণ তার ইমোশন ঢেকে রাখতে পারে না। একটু পর সে কান্না করে ফেলে, এরপর মন খারাপ করে বাসায় চলে আসে। সে মনের দুঃখে গান গাইতে শুরু করে। রানী তাকে বলে তুমি কি ড্রিঙ্ক করেছো নাকি অডিশনের জন্য প্র্যাকটিস করেছো? কোনটা করেছো? সিয়ংজু বলে আমি আমার মন ভালো রাখার চেষ্টা করছি। রানী জিজ্ঞেস করে তোমার মন খারাপ কেন, তোমার কি ব্রেকআপ হয়েছে নাকি? উত্তরে সিয়ংজু বলে ব্রেকআপ তো অনেক আগে হয়েছে, মেয়েটার সামনে বিয়ে, অনেক ধনী একটা ছেলের সাথে, তার এক্সের বিয়ে হবে। অন্যদিকে সিয়ংজুর কাছে টাকা নেই, একটা ভালো বাসা নেই, এমনকি একটা ভালো জামাও নেই। এটা শুনে রানী বলে তুমি কি নিজেকে লুজার ভাবছো? সিয়ংজু নিজেকে লুজারই মনে করে। তার বয়স 31 বছর, লাইফে এখনো সে কিছুই করতে পারেনি। রানী তাকে বুঝিয়ে বলে তুমি যাই করো না কেন সেটা নিয়ে তোমার প্রাউড ফিল করা উচিত। তুমি ভুলে যাচ্ছ তুমি একজন সিঙ্গার। সিয়ংজুর সিঙ্গিং ভালো যাচ্ছে না, বলতে গেলে একদম জিরো প্রোগ্রেস। রানী বলে জিরো প্রোগ্রেস না, তোমাকে তোমার কাজটা মন দিয়ে করতে হবে, তাহলে তুমি প্রোগ্রেস ফিল করতে পারবে। রানীর কথা শুনে সে আবার ভালোভাবে গান করতে থাকে। এবার রানীও তার মন দিয়ে তার গানগুলো শুনছিল। পরের দিন সিয়ংজু কনফিডেন্সের সঙ্গে গান গায়। ভালো গান গাওয়ার কারণে সে 3rd রাউন্ডে উঠে যায়। আরেকদিকে আমরা রানীকে দেখতে পাই, তার কাছে একটা লেটার আসে। লেটারটা দেখে তার প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়, সে কান্না করতে শুরু করে দেয়। এমন সময় সিয়ংজু নিজের বাসায় আসে, সে তো মহা খুশি, পরের রাউন্ডে উঠে গিয়েছে সে রানীকে বলে আজকে আমি তোমাকে ট্রিট দেব, গতকালকে তোমার কথার জন্যই আমি ভালোভাবে গাইতে পেরেছি, তুমি আমাকে মন দিয়ে কাজ করতে বলেছিলে। রানী বলে আজকের দিনটা আমার জন্য ভালো না, আজকে আমি পারবো না, তবে আমরা সেলিব্রেট করতে পারি। এরপর তারা দুইজন নিজের বাসা থেকে সেলিব্রেট করে। তারা দেয়ালে কাছে বসে গল্প করে, একসাথে ড্রিঙ্ক করে। পরের দিন রানী সিয়ংজুকে বলে আজকে আমাকে একটা কাজ করতে বাইরে যেতে হবে, তুমি সারাদিন নিজের মতো শব্দ করতে পারো। এরপর আমরা রানীকে একটা বিজনেস সেটেলমেন্টে দেখতে পাই। আসলে সে নিজের একটা ডিজাইন কেস চলছে। সে আগের কোম্পানিতে থাকার সময় ডিজাইনটা করেছিল। ওই কোম্পানির মালিক ওন চ্যাং ডিজাইনের রাইট চাচ্ছে। ওন চ্যাং বলে ঠিক আছে আমি তোমাকে 30% শেয়ার দিতে পারি, কিন্তু রানী 50% শেয়ার চায়, কারণ ওই ডিজাইনটা সে নিজের জন্য করেছিল। কিন্তু সমস্যা হলো সেটা ওই কোম্পানিতে থাকার সময় করেছিল, এর জন্য ওন চ্যাং ডিজাইনটা নিতে যাচ্ছে। যাই হোক ওন চ্যাং তাকে 50% শেয়ার দিতে রাজি হয়ে যায়। সেটেলমেন্টের পর সবাই রুম থেকে বের হয়ে যায়। রানীকে শুনিয়ে ওন চ্যাং বলে এই মেয়েটা সব জায়গায় সিম্পেথির জন্য প্যানিক অ্যাটাকের নাটক করে। রানী তার কথা শুনে ফেলে এবং সে তার কাছে গিয়ে এবং নাকে হাত দিয়ে বলে দূর থেকে ময়লা গন্ধ পাচ্ছিলাম, তাই এসে দেখি যে তোমার শরীর থেকে আসছে কিনা। এরপর সেখানে আরো অনেক লোক জমা হতে থাকে। রাতের বেলা বস মিডিয়ার সামনে রানীর নামে অনেক খারাপ কথা বলে। রানী এগুলো সিয়ংজুর সাথে শেয়ার করে আর বলে ওকে একটু মারতে পারলে খুব ভালো লাগতো আমার। সিয়ংজু বলে ওকে মারতে পারলে কাজ হবে না, ওকে বারবার শিক্ষা দিতে হবে। পরদিন সিয়ংজু বন্ধুদের নিয়ে তাকে শিক্ষা দিতে নামে। তারা
সারাদিন ওনচ্যাংকে ফলো করতে করতে তার জিম পর্যন্ত আসে। সুযোগ বুঝে তারা তার প্রোটিনে কিছু একটা মিশিয়ে দেয়। ওই খাবার খেয়ে তো তার পেট খারাপ হয়ে যায়, তার পেট বারবার ডাক দিতে থাকে। এমন সময় তার সবকিছু বের হয়ে যায়। সেখানে থেকে সবাই সেটা হাসাহাসি করতে থাকে। কেউ কেউ রেকর্ড করে ইন্টারনেটে ছেড়ে দেয়। রাতের বেলা রানীর বোন তাকে ভিডিওটা দেখায়। ওনচ্যাংয়ের ভিডিওটা এখন ট্রেন্ডিংয়ে রয়েছে। সে ফেমাস হওয়ার লোভে রানীর নামে খারাপ কথা বলেছিল, এখন সে আরও ফেমাস হয়েছে, কিন্তু এইভাবে। রানী বুঝতে ফেলে যে সিয়ংজু কাজটা করেছে। রানী সিয়ংজুকে বলে, তুমি এটা করেছো তাই না? সিয়ংজু বলে, হ্যাঁ আমি করেছি, এটা করার দরকার ছিল। সিয়ংজু বলে, আমি তোমাকে খুব একটা বাইরে যেতে দেখিনি, সারাদিন তোমাকে বাসায় থাকতে থাকতে বোর লাগে না? রানী বলে, তুমি আছো তাই এখন বোর লাগে না। এরপর তারা দুজন অনেক গল্প করে। সিয়ংজু বলে, চলো না একদিন দেখা করি, কিন্তু রানী এখন দেখা করতে রাজি নয়। সে বলে, তোমার অডিশনের পর তোমার সাথে দেখা করব। সিয়ংজু মজা করে বলে, আমি কিন্তু ফেমাস হয়ে গেলে তোমাকে পাত্তা দেব না। এরপর আবার নিজে বলে, না না, আমি তোমার কাছে এমন কিছুই করব না, তুমি আমার গার্লফ্রেন্ড তাই না, হতে চাও আমার গার্লফ্রেন্ড? এটা শুনে মেয়েটা মুখ চেপে বসে, হ্যাঁ বা না কিছুই বলে না। এরপর তারা নিজেদের বেড পাশাপাশি নিয়ে আসে আর সারাদিন সারা রাত শুধু গল্প করে। কিছুদিন পর সিয়ংজু তাকে ডেটে যেতে বলে, কিন্তু রানী রাজি হয় না। তখন সিয়ংজু একটা বুদ্ধি বের করে, তারা বাসা থেকে ঘুরতে যাবার ফিল নেবে। তারা কল্পনা করবে যেন তারা রেস্টুরেন্টে গিয়েছে। তারা এটা কল্পনা করে তারা বাসায় থেকে সেম খাবার রান্না করবে। এই আইডিয়াটা রানীর বেশ পছন্দ হয়, কিন্তু সে ভালো রান্না করতে পারে না, তাই সে রান্না করতে গিয়ে খাবারই পুড়িয়ে ফেলে। আরেকদিকে সিয়ংজু অনেক সুন্দর করে খাবার রান্না করে। কিছুক্ষণ পর রানীর বোন বাসায় আসে। সে তার বোনকে সিয়ংজুর কথা বলে দেয়। তখন তার বোন বলে, ছেলেটার নাম কি? কিন্তু রানী বলতে পারে না, কারণ তারা এখনো একে অপরের নামই জানে না। এমন সময় সিয়ংজুর বাসায় তার ফ্রেন্ডরা আসে। তারপর তারা চারজন মিলে অনেক গল্প করে। পরের দিন সকালে তারা অনেক গল্প করছিল, গল্প যেন তাদের শেষই হয় না। এমন সময় সিয়ংজু কলিং বেল বেজে ওঠে। সে দরজা খুলে দেখে তার এক্স গার্লফ্রেন্ড হেজি দাঁড়িয়ে আছে। হেজি তখন তাকে বলে যে, আমি জানি এখন তোমার এখানে আসা ঠিক না, কিন্তু আমার মাথায় সবার আগে তোমার নামই এসেছে। আরেকদিকে রানী হেজি গলা শুনে ফেলে। সিয়ংজু জানে রানী তাদের সব কথাই শুনে ফেলবে, তাই সে হেজিকে বাইরে ডেকে আনে। তারপর রাস্তায় বসে কথা বলে। হেজি তাকে বলে, তুমি কি একটু চেঞ্জ হয়নি? আর গো যেমন ইনোসেন্ট ছিল এখনো তেমনই রয়েছ, তুমি ছাড়া আগের মতো আমার কেউই নেই। আরেকদিকে রানীকে ও একটা জায়গায় ডাকে। রানী গিয়ে দেখে সে মুখ লুকিয়ে রয়েছে। সে রানীকে একটা বিজনেস কন্ট্রাক্টে সাইন করতে বলে, আর বলে আমরা একসাথে বিজনেস শুরু করতে পারি, যা লাভ হবে আমরা 50-50 ভাগ করে নেব। তোমার মনে আছে তুমি আগে কত হার্ড ওয়ার্কিং ছিলে, সবসময় নিজের বেস্ট কাজটা করতে? তখন রানীর পুরনো একটা কথা মনে পড়ে যায়। একবার তাদের কোম্পানির মিটিং ছিল, রানী সেখানে যেতে একটু দেরি করে ফেলেছিল। সেটা দেখে ও চ্যাং ডিজাইন নিজের নামে চালিয়ে দিচ্ছে, আর তারপরে সে ওই কোম্পানি ছেড়ে দেয়। প্রেজেন্টে এসব কথা চিন্তা করে রানীর অনেক রাগ ওঠে। সে সাইন না করে সেখান দিয়ে চলে আসে, আর তার প্যানিক অ্যাটাকও শুরু হতে থাকে। আর এই ঘটনা রানীকে পুরোপুরি বদলে দিয়েছে। এখন সে কারোর সাথে মেশে না, বাসা থেকে তেমন বেরই হয় না, নিজেকে ঠিক রাখতে তাকে মেডিসিন নিতে হয়। এরপর রানী তার বোনের ক্লিনিকে যায়। তার বোন একজন ডাক্তার। তার বোন বলে, তুমি এত দেরি করেছো কেন আসতে? তোমার অবস্থা তো এখন অনেক খারাপ, তোমার আরও আগে আসা উচিত ছিল। আরেকদিকে শো প্রোডাকশন কোম্পানি সিয়ংজুকে একটা ক্যামেরা দেয়। এটা দিয়ে সে একটা ডেইলি লাইফ ব্লগ বানাতে হবে। ক্যামেরা নিয়ে সে একজন বন্ধুর কাছে যায়। সিয়ংজুর বন্ধু একটা উকিল। সে তাকে রানীর বসে বানানো কন্ট্রাক্টটা দেখায়। এখন সিয়ংজু রানীর নাম জানতে পারে। তার বন্ধু বলে, আমরা যতটুকু ভেবেছিলাম লোকটা তার থেকেও বেশি খারাপ। রানী কন্ট্রাক্ট সাইন করলে সে কপিরাইট হারিয়ে ফেলতো, সব ডিজাইনে কপিরাইট ওনচ্যাং এর নামে চলে যেত। সিয়ংজু বাসায় এসে রানীকে ডাক দেয়, কিন্তু রানীর বোন তাকে চুপ থাকতে বলে। সে সিয়ংজুকে বলে, রানী আজকে অনেক অসুস্থ, সে এখন ঘুমোচ্ছে। তুমি জানো রানী কাউকে বুঝতে দেয় না যে তার অবস্থা কি, কিন্তু সে খুব খারাপ। এটা কারোর সাথে সে শেয়ারও করে না। তোমার সাথে পরিচয়ের পর থেকে ওর মধ্যে পজিটিভ চেঞ্জ এসেছে, তুমি প্লিজ ওর খেয়াল রেখো। নেক্সট সিনে আমরা রানীর প্রিভিয়াস বস ওনচ্যাংকে দেখি। এক সময় সিয়ংজু পেছন থেকে তার মাথায় একটা চড় মারে। এক চড়ে সে ফ্লোর থেকে পড়ে যায়। সে তাকে বলে, তুই কেমন মানুষ ভাই, একটা মেয়ের স্বপ্ন এভাবে ভেঙে দিয়ে নিজের ক্যারিয়ার বানাচ্ছিস? বস মনে করে রানী তাকে পাঠিয়েছে। এরপর দুজন মারামারি করে। কিছুক্ষণ পর রানীর কাছে বসে কল আসে। সে বলে, তুমি আমাকে মারতে গুন্ডা পাঠিয়েছো? এত বড় সাহস তোমার? তুমি আর কখনো আমাকে কল করবে না। তখন তার অ্যাসিস্ট্যান্ট চলে আসে। এই বস ডিল না করলে তো আমাদের কোম্পানি উঠবে না, তার অ্যাসিস্ট্যান্ট এটাই বলে, কিন্তু আসলে এটা বসের চাল। সে জানে রানী কখনো গিভ আপ করে না, তাই একদিন না একদিন সেই ডিলে রাজি হবেই। রাতের বেলা সিয়ংজু বাসায় আসে।
তার সারাদিন শরীরে ব্যথা রয়েছে। রানী তাকে বলে, তুমি কি পাগল? তুমি জানো এই মারামারির কারণে তোমার ক্যারিয়ার নষ্ট হতে পারে। এসব করে তোমার নিজের জীবনটাও নষ্ট করছো। তাই সব বন্ধ করে তুমি নিজের কাজে থাকো। তুমি কখনো আমাকে দেখোনি, আমি তোমাকে দেখিনি, আর আমাদের মধ্যে কোনো রিলেশনই ছিল না। সিয়ংজি বলে, তুমি ওকে চিনো না, ও কতটা লোভী তুমি জানো না। ও তোমার সাথে স্ক্যাম করার জন্য ওই প্ল্যান করেছিল। তুমি একবার কন্ট্রাক্টে সাইন করলে ও সব কাজ নিজের নামে চালিয়ে নিত, যে কাজগুলো তুমি কষ্ট করে করেছিলে। রানী বলে, এসব কিছু সে আগে থেকেই জানে, তাই সিয়ংজুর এসব নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। পরের দিন আমরা রানীকে দেখতে পাই, সে বাইরে যেতে রেডি হচ্ছে। এরপর দেয়ালের কাছ থেকে সিয়ংজু বলে, তুমি কি ঘরে? সিয়ংজু ঘরে ছিল, কিন্তু সে কোনো কথা বলে না। তাই রানী ভাবে হয়তো সে ঘরে বাইরে গিয়েছে। তাই রানী বসকে কল দিয়ে বলে যে তার প্রপোজাল সে অ্যাকসেপ্ট করতে রাজি। এটা শুনে সিয়ংজু অনেক কষ্ট পায়। সে আশা করেছিল রানী তার কথা শুনবে, তার কথা শুনে প্রপোজাল অ্যাকসেপ্ট করবে না, কিন্তু রানীর সাথে ব্রেকআপ করে ফেলে। তখন সে তাদের লাইফ আগের মতো হয়ে যায়। তারা এখন আর গল্প করে না, হাসাহাসি করে না, আবার আগের মতো পালা করে কাজ করে। কিন্তু এভাবে থাকতে সিয়ংজু ভালো লাগছিল না। সে নিজে ব্যাকপ্যাক করে যাবার আগে রানীকে বলে, আমার অডিশন শেষ না হওয়া পর্যন্ত আমি অন্য জায়গায় থাকবো। এরপর সে তার ফ্রেন্ডের শপে আসে আর সেখানে থাকা শুরু করে দেয়। তার ফ্রেন্ড বলে, তোর কি হয়েছে? সিয়ংজু থেকে কিছুই বলে না। এভাবে বেশ কয়েকদিন ঠিক কেটে যায়। এই কয়েকদিন সিয়ংজুর শপে এরপরে সে দিন রাত কাটিয়েছিল। একদিন তার কাছে প্রডিউসারের কল আসে। সে তার ক্যামেরা ফেরত চায়, কিন্তু ক্যামেরা তো সিয়ংজু পুরনো বাসায়, তাই সে ক্যামেরা আনতে চায় না। সে জিউকে নিয়ে ক্যামেরা আসতে বলে। জিউ বাসায় ঢোকার সময় রানী মনে করে হয়তো সিয়ংজু বাসায় ফিরেছে। সে এক্সাইটেড হয়ে তাকে ডাক দেয়, কিন্তু পরে জানতে পারে এটা সিয়ংজুর ফ্রেন্ড। তখন রানীর মন একটু খারাপ হয়ে যায়। এরপর আমরা সিয়ংজুর অডিশনের সিন দেখতে পাই। একটা মেয়ে তাকে ওই ক্যামেরাটা দেখিয়ে বলে, এটা মেবি একটা ভিডিও এখানে রয়ে গিয়েছে। অন্যদিকে রানী তার বসের সাথে দেখা করতে যায়। সে একটা গিফট বক্স নেয়। তার বস মনে করে রানী তার জন্য সুন্দর কিছু এনেছে, কিন্তু ভেতরে তার বসে একটা স্ট্যাচু ছিল, যে মেয়ে ভাইরাল হওয়া সে ভিডিওর মতো স্ট্যাচু। এটা দেখে তো বস অনেক রেগে যায় আর বলে, তুমি এটা রিগ্রেট করবে, আমার সাথে এমন কিছু করা তুমি ঠিক করলে না। এটা শুনে রানী হেসে দেয় আর কন্ট্যাক্ট পেপারটা ছিঁড়ে ফেলে। এরপর কনফিডেন্সের সাথে সেখান থেকে চলে আসে, আর তার মধ্যে এখন পজিটিভ চেঞ্জ আর কনফিডেন্স দুইটাই লক্ষ্য করা যাচ্ছে। এরপর আমরা সিয়ংজুকে গান করতে দেখতে পাই। তখন তার একটা কথা মনে পড়ে যায়, ঘটনাটা কিছুক্ষণ আগের। সে তখন ক্যামেরা চেক করছিল, সেখানে সে রানীর একটা ভয়েস রেকর্ড শুনতে পায়। জিহু ক্যামেরা নেওয়ার সময় রানী তাকে ক্যামেরাটা দিতে বলে। এরপর রানী সিয়ংজুর জন্য একটা ভয়েস রেকর্ড করে। সেখানে সে সিয়ংজুকে সরি বলে আর বলে, আমি জানি আমার কথা তুমি কষ্ট পেয়েছো। আমি পরে বুঝতে পেরেছি আমি কাজটা ঠিক করিনি। আমি তোমাকে মন দিয়ে দেখতে চেয়েছিলাম, কিন্তু পরে নিজেই সেটা ভুলে গিয়েছি। আমি তোমাকে মনে করিয়ে দিয়েছি, আর হ্যাঁ, সেজন্য ধন্যবাদ। কিছু সময় পর আমাদের মনে চোখ দিয়ে জিনিসগুলো দেখা উচিত। এরপর আমরা রানীকে রাস্তায় দৌড়াতে দেখি। সে সিয়ংজুর অডিশন দেখতে যাচ্ছে, কারণ সে কথা দিয়েছিল অডিশনের পর দেখা করবে। আসলে সিয়ংজুকে সে হারাতে চায় না। এত হ্যাপি সে আগে কখনোই ছিল না। সিয়ংজুর কারণে সে মন খুলে হাসতে শিখেছে, আর তাই বাকি জীবনটাও সে তার সাথেই কাটাতে চায়। আরেকদিকে সিয়ংজুর গান শেষ হয়। জাজ বলে, তোমার গান এতটাও ভালো হয়নি, তুমি মন থেকে গিয়েছো আজকে, তার জন্য হয়তো শুনতে অনেক ভালো লেগেছে। আরেকজন বলে, গানের প্রতি তোমার ভালোবাসা থেকে বোঝা যায় যে তুমি গানকে সত্যি অনেক ভালোবাসো আর তুমি যোগ্য। এটা শুনে সিয়ংজুর অনেক ভালো লাগে, কারণ রানী তাকে বলেছিল আমাদের সবসময় জিততেই হবে এরকমটা খুব বেশি জরুরি নয়, কিন্তু আমরা যদি মন থেকে কোনো কাজটা করতে পারি সেটাই আমাদের জন্য এনাফ। এরপর সিয়ংজু স্টেজ থেকে নেমে দৌড়াতে শুরু করে। সে বুঝতে পারে না সে কি করেছে। এখনো তো জাজদের কথাই শেষ হয়নি। সে হল থেকে বের হয়ে রাস্তায় চলে আসে। এরপর রানীর দিকে দৌড়াতে শুরু করে। আরেকদিকে রানীও দৌড়ে তার দিকে এসেছে। এমন সময় সামনাসামনি দুজনেই চলে আসে, মাঝে শুধু একটা রাস্তা। কিন্তু তারা একে অপরকে চিনল কিভাবে? তারা তো আগে কাউকে ওইভাবে দেখেনি। উত্তর হচ্ছে মনে চোখ দিয়ে। তারা ফিল করতে পেরেছে। এরপর তারা দুইজন তাদের আরো কাছে চলে আসে। দুজনেই দুজনের দিকে তাকিয়ে হাসতে থাকে। মুভির লাস্ট সিনে আমরা দেখতে পাই সিয়ংজুর ফ্রেন্ডরা ওই দেওয়াল ভেঙে ফেলেছে। এখন ওই দেওয়ালের কোনো দরকারই নেই। আর ওই ভাঙা দেওয়াল দিয়েই সিয়ংজু একদম ওর রুমের ভিতরে গিয়ে রানীকে জড়িয়ে ধরে। আর এখানে এই মুভিটি হ্যাপি এন্ডিং ঘটে। তো তোমাদের এই মুভিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর চ্যানেলটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে ফেলতে পারো। তো আজকের জন্য এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।